রাজার বাড়ি অনেক দূরে, যেতে হবে সেই সুদূরে। কোথায় দূরে? এই তো আমরা চলে এসেছি রবিভূমে একেবারে সুরুল জমিদার বাড়িতে। জেনে নেব অনেক অজানা ইতিহাস এবং জানাবো আপনাদের। ৩০০ বছরেরও পুরনো সুরুল জমিদার বাড়ির পুজো। ৩০০ বছর আগে ঠিক যা যা নিয়ম পালন করা হতো এখনো সেই সমস্ত নিয়ম পালন করা হয় এখানে। তবে এখানকার কিছু বিশেষ নিয়ম রয়েছে, যেমন বৈষ্ণব মতে পুজো হয় ঠিকই, কিন্তু পুজোর ৩ দিন বলিও হয় এখানে। কি করে সম্ভব? তাহলে কোন মতে পুজো হয় সমস্ত ডিটেল, সমস্ত তথ্য আমাদের জানাবেন নবনীত সরকার। নবনীতাদি, যদি একটু বলেন যে এখানকার পুজোর নিয়ম নীতি ৩০০ বছর আগে থেকে যে শুরু হয়েছিল সেটাই তো এখনো চলে আসছে, ঠিক কি কি নিয়ম রয়েছে? হ্যাঁ, আমাদের প্রাচীন পুজো আমাদের বৈষ্ণব মতেই পুজো হয়। সেই প্রাচীন মানে আমাদের ৩০০ বছর ধরে যে নিয়ম চলে আসছে সেই নিয়মই আমাদের এখনও বর্তমান রয়েছে। বৈষ্ণব মতে পুজো হলেও এখানে বলিদান হয়। সেই বলিদান যেহেতু আমাদের প্রাচীন পূর্বপুরুষেরা সেই বলিদান প্রথা চালু করেছিলেন, সেই জন্য সেই প্রথা বর্তমানে এখনও সেটা চলছে। এর সাথে আমাদের অন্যান্য দিনে ছাগ বলির সাথে আখ বলি বা চাল কুমড়ো বলি এগুলো হয়। এছাড়াও আমাদের পুজোর অন্যতম হচ্ছে এখানে কোনো অন্নভোগ হয় না, এখানে পুরোটাই হয় ফলাদি এবং মিষ্টান্ন ভোগ। এবং এই যে যাবতীয় 3 দিনের 4 দিনের যে ভোগ, সেটা কিন্তু আমাদের এখানে ভিএন বসে। আমাদের সেই ভিএনের আমাদের সেখানেও যারা তৈরি করেন, সেই যে কারিগর, তারাও সেই বংশ পরম্পরায় কিন্তু সেই কাজ করে আসছেন। সেই কারিগরের হাতের তৈরি সেই ভিএনের মিষ্টি সেই কিন্তু মাকে উৎসর্গ করা হয় এই 4 দিনের সকাল বিকাল যে আমাদের ভোগ হয় সেই ভোগে। আচ্ছা, পুজোর 4 দিনের ভিএনের প্রসঙ্গে আসছে, খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট জানা গেল, মানে যেটা সচরাচর এখন তো কোথাও দেখা যায় না বললেই চলে, এই বিষয়টা আসছে। কিন্তু তার আগে এই যে পুজোর 4 দিনের যে নিয়ম, মায়ের যে পুজো, আপনি বললেন বৈষ্ণব মতে পুজো হয়, মানে সেটা কি 300 বছর ধরে পুজো হয়ে আসছে? কিন্তু আমরা জানি যে বলির বিষয়টা আপনি বললেন সেটা শাক্ত মতে বলি হয়, কিন্তু আপনাদের তো বৈষ্ণব মতে পুজো হয় এবং আপনাদের শালগ্রাম শিলা রয়েছে, তাহলে সেক্ষেত্রে শাক্ত মতের যে বলি হয়ে থাকে সেটা কি করে সম্ভব হয়? আমাদের শালগ্রাম শিলা নিত্য পুজো হয় শালগ্রাম শিলার, এবং যখন এখানে বলি হয়, মা দুর্গার যখন বলি হয় তার অব্যবহিত পূর্বে আমাদের সেই শালগ্রাম শিলা এখান থেকে নিয়ে গিয়ে আমাদের যে নারায়ণ মন্দির সেখানে তাকে নিয়ে যাওয়া হয়। যেহেতু নারায়ণের সামনে কোনো বলি প্রথা হয় না, সেই জন্য নারায়ণকে সেই বলির সময় এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। নবনীতাদি, আরও একটা বিষয় আমরা শুনেছি যে এখানে এই বাড়ির বিশেষত্ব রয়েছে, সপ্তমীর সকালে একটি বিশেষ নিয়ম রয়েছে যা কিনা বেশ মজারও, মানে কীরকম মজার কি নিয়ম সেটা যদি একটু বলেন আমাদের। হ্যাঁ, সপ্তমীর দিন সকালে আমাদের দোলা আসার পরে এক রীতি আমাদের এখানে আছে, যিনি বয়োজ্যেষ্ঠ তিনি বাড়ির দোতলার বারান্দা থেকে নাড়ু মিষ্টান্ন ইত্যাদি বিতরণ করেন বা ওপর থেকে ছোড়েন। যারা ভক্তবৃন্দ থাকে সেই সব নাড়ু তারা সংগ্রহ করে এবং ভোগ হিসাবে মানে প্রসাদ হিসাবে সেটা তারা গ্রহণ করেন। এছাড়াও আমাদের এখানে বিশেষ বৈশিষ্ট্য হিসেবে বলা যেতে পারে যে এখানে কিন্তু কখনোই ঢাক বাজে না, এখানে ঢোল কাঁসি সানাই একদম স্বাভাবিকভাবেই ঢোল বাজে। সপ্তমী অষ্টমী নবমী দশমী এখানে ঢোল কাঁসি বাজে, সকালে সানাইয়ের সুরেই পুজোর আরম্ভ হয়। আবার দশমীতে সেই সানাই মায়ের বিদায়ের ঘণ্টা সেই সানাইয়ের মাধ্যমেই এই চারিদিকে বাজতে থাকে। মানে যেটা হয় সেটাই একদম মানে আমরা যেটা মানে এখনকার দিনে বলি লাইভ একদম। এবং মানে আমাদের প্রাথমিক মোটো বলুন বা কি বলবো আমাদের চেষ্টা বলুন যে সেই সাবেকিয়ানা আমাদের যা পূর্বপুরুষেরা যেটা করে গেছেন সেটাকেই ধরে রাখা এবং মানে ইনট্যাক্ট সেটাকেই একইভাবেই ধরে রাখা। কোনো প্রাচুর্যের কোনো বা কোনো বর্তমান আধুনিকতার কোনো ছোঁয়া সেইভাবে এনে জিনিসকে আমরা সেই সাবেকিয়ানাকে কখনোই হারাতে না দেওয়ারই চেষ্টা করি, সেটাকেই ধরে রাখার চেষ্টা করি। মানে সত্যি প্রশংসা করতেই হচ্ছে, মানে 300 বছর আগে যা শুরু হয়েছিল সেগুলোকে মেনটেন করে রাখা এবং সযত্নে গুছিয়ে রাখা। যেমনটা আপনি কিছুক্ষণ আগে ভিএনের কথা বলছিলেন, আমি তো বললাম এই ভিএনের যে জায়গাটা যেখানে এখনও মায়ের অন্ন ভোগ হয় না, কিন্তু মিষ্টি যেটা হয় সেটা তৈরি হয়। আমরা বরং যাই, চলুন দেখি মানে 300 বছর আগে যেটা হয়েছে সেটা এখনও ঠিক কীভাবে সংরক্ষিত রয়েছে এবং এখনও প্রতি বছর পুজোয় সেই ভিএনে কিন্তু মায়ের মিষ্টান্ন তৈরি হয়। যাওয়া যাক। নিশ্চয়ই, চল।
ভিয়েনের কথা আপনাকে তখন বললাম, এই সেই ভিয়েন যেখানে আমাদের মায়ের ভোগ তৈরি হয়, 3 দিনের ভোগ আমাদের এখানেই তৈরি হয়। এবং আমাদের অন্নভোগ হয় না, আপনাকে যেটা বললাম, এখানেই যাবতীয় মিষ্টি তৈরি, শিরিন নাড়ু, নারকেল নাড়ু, আরও বিভিন্ন রকমের মিষ্টি এখানেই তৈরি হয়, মায়ের রন্ধনশালা। এবং এই যে ভোগ এখান থেকে নিয়ে গিয়ে মাকে নিবেদন করা, যে প্রসেশন করে এখানে নিয়ে যাওয়া হয়, সেও এক মানে সুন্দর দৃশ্য, দেখবার তাতেও বিশেষত্ব রয়েছে। বাহ, মানে সত্যি এক অভূতপূর্ব মানে পরিস্থিতি, যে ছবিটা আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, তা সত্যি মানে অভূতপূর্বই বলা চলে। ঠাকুরের রন্ধনশালা দেখলাম যে ঠিক কিভাবে, কোন পদ্ধতিতে মায়ের মিষ্টান্ন ভোগ তৈরি হয় গত 300 বছর ধরে। আরও কিছু অজানা তথ্য আপনাদের জানাবো এই সরকার জমিদার বাড়ি নিয়ে, তার জন্য আপনাকে সঙ্গে থাকতে হবে, সঙ্গে থাকুন। আজ থেকে প্রায় 300 বছর আগে এই সরকার জমিদার বাড়ির দুর্গাপুজোর আরম্ভ হয়। এই দুর্গাপুজোর অনেক ইতিহাস রয়েছে। বিশেষ করে যদি আমরা নজর রাখি এই পুজোর শুরু কিভাবে হয়েছিল জানবো এবারের অন্যতম বয়োজ্যেষ্ঠ সদস্যর থেকে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন শিবপ্রসাদ সরকার। শিবপ্রসাদ বাবু, আজ থেকে শতাধিক বছর আগে যে পুজো আরম্ভ হয়েছিল, যদি আমাদের একটু ইতিহাসটা সংক্ষেপে বলেন যে কিভাবে এই দুর্গাপুজোর সূচনা হয়। খুব সুন্দর প্রশ্ন। আমাদের এই যে মন্দিরটা দেখছেন, তখন কিন্তু এই এলাকা একদম ফাঁকা ছিল, প্রত্যন্ত গ্রামগঞ্জ এলাকা। প্রামাণ্য নথি আমরা পাচ্ছি বিশ্বভারতী থেকে প্রকাশিত, এই যে সুরুল নথি সংকলন, 1751 সাল থেকে আমরা নথি পাচ্ছি। তার মানে তারও প্রায় ধরা যাক যে 30 বছর আগে থেকে এই পুজো কাজ শুরু হয়েছে। এবং 5 খিলানের যে মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মন্দির কিন্তু শুরু হয়েছিল তখন থেকে। পরবর্তী ক্ষেত্রে শ্রীনিবাস সরকার, তিনি প্রভূত অর্থ উপার্জন করেছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে ব্যবসা করে, এবং সেই অর্থ উপার্জনের টাকা তিনি এত ভক্তিমান মানুষ ছিলেন যে বেলজিয়াম থেকে ঝাড় লণ্ঠন এসছে, এই যে দেখতে পাচ্ছেন যে চতুর্দিকের যে দালান এবং আটচালা মাত্র 18,000 টাকায় তৈরি হয়েছিল। তার নথি কিন্তু আমাদের এখানে রয়েছে। সেই মূল যিনি ইঞ্জিনিয়ার ছিলেন, আর্কিটেক্ট, তার মাইনে ছিল 4 আনা, মাত্র 4 আনা মাইনেতে তিনি কাজ করেছেন। 18,000 টাকা এটি তৈরি হয়েছিল। এইভাবে পুজোর সূচনা আমরা জানি না তাদের সূচনাটা কিভাবে হয়েছিল, কিন্তু আমরা পরম্পরা দেখতে পাচ্ছি যে এইভাবে যে একটা রাজকীয় পূজার আয়োজন, এখানে কোনো বলা যায় যে বাইজি মহল বা যেগুলো আমরা দেখতে পাই জমিদারি প্রথায়, বাগান বাড়ি, এসব কিচ্ছু ছিল না। শুধু মা দুর্গাই ছিলেন তার মানে শেষ এবং সর্বপ্রথম ভক্তি জায়গা। এছাড়া আমাদের নারায়ণ আছেন, বিভিন্ন পুজো আমাদের হয়। আপনাদের বাড়ি মানে প্রতিটা কোণের দিকে যদি নজর দেওয়া যায়, মানে একদম আমরা যদি এখনকার ভাষায় বলি ওয়েল মেনটেন্ড, একদম ওয়েল মেনটেন্ড। কিন্তু এই লোহার রড বা যদি শিকগুলো বলেন, মানে এটার কি কোনো কারণ রয়েছে এরকমভাবে ঝোলানো? হ্যাঁ, এখানে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এই সন্ধ্যের এখানে আলাদা এক পরিবেশ তৈরি হয়। এই যে শিকগুলো দেখছেন, এরও অবশ্যই একটা বৈশিষ্ট্য আছে। আমাদের এখানে সেই সুদূর বেলজিয়াম থেকে আনা ঝাড়বাতি, সেগুলো এখানে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীতে এগুলোতে এখানে তখন ঝোলানো হয়। এবং রেডির তেল, কোনো আর্টিফিশিয়াল কোনো তেল না, রেডির তেল, একটা বিশেষ ধরনের তেল, সেই তেলের বাতি এখানে সন্ধেবেলায় জ্বলে, সারা রাত এখানে জ্বলে। এটা কিন্তু একটা আলাদা বৈশিষ্ট্য, অন্য পরিবেশ তৈরি করে এখানে দেখতে। মানে সেই সন্ধ্যের যে এক মাহাত্ম্য তৈরি হয়, সেটা নিজের চোখে হয়তো না দেখলে হয়তো সেটার অনুভূতিটা বোঝা সম্ভব হয় না। আপনার কথা শোনার পর মানে নিজের ইচ্ছে করছে যে সেই সন্ধ্যেগুলোতে যাতে এখানে সাক্ষী থাকি। মানে এখনকার দিনে তো আমরা যা দেখতে পাই ইলেকট্রিকের লাইট বিভিন্ন জায়গায় জ্বলছে, সেখানে দাঁড়িয়ে এই জমিদার বাড়িতে মানে যে তেল, বিশেষ তেল বলেন, সেটা দিয়ে আলোকিত হচ্ছে মা দুর্গার মুখ। মানে সত্যি এক অভূতপূর্ব একটা পরিবেশ। মানে আমাদের প্রাথমিক যেটা মানে ইচ্ছা, কি বলবো, চেষ্টা থাকে সেই সাবিকিয়ানাটা ধরে রাখা। এবং সেজন্য আমাদের এখানে কোথাও ইলেকট্রিক লাইট বা কোনো আর্টিফিশিয়াল লাইট এখানে কোথাও আপনি দেখতে পাবেন না, কোথাও জ্বালানো হয়। আচ্ছা, মানে সত্যি মানে প্রতিটা
কোণেই বোধহয় আপনাদের বাড়িতে ইতিহাস জড়িয়ে রয়েছে। আচ্ছা, এই যে বাড়ির জানলাগুলো, মানে যে দেখতে পাচ্ছি দু প্রান্তে জানলাগুলো রয়েছে, খড়খড়ি জানলা তো আমরা দেখে থাকি সাধারণত, কিন্তু এই জানলার ডিজাইনটা একটু অন্যরকম, মানে সেটার পিছনে কারণ কি রয়েছে? একদম, এখানে ভীষণ অন্যরকম আপনি দেখতে পাচ্ছেন। এই যে জানলার দুপাশে যে রয়েছে, দুপাশে জানলা যে রয়েছে, সেখানে প্রধানত বাড়ির যারা মহিলা ছিলেন তারা ওপর থেকে যাতে পুজো দেখতে পারেন, এবং আমাদের যে 4 দিনে যে যাত্রা হয়, এখানে যাত্রা হয়, সেই যাত্রা যাতে তারা খুব স্বাচ্ছন্দ্যে ওপর থেকে বসে দেখতে পারেন, সেই ব্যবস্থার জন্য কিন্তু এই মানে তৈরি করা হয়েছিল। সেই যাত্রা এখনো হয় আমাদের, 3 দিন হয়, দশমী দিন তো বিসর্জন হয়ে যায়, সেই জন্য 3 দিন এখানে যাত্রা হয়। সেই যাত্রা তারা ওপর থেকে দেখতেন, পুজো দেখতেন ওপর থেকে বাড়ির মহিলারা। আচ্ছা, মানে বহু বছর আগে তো সব নিয়মই অন্যরকম ছিল। মহিলারা অন্তরালে থাকতেন, কিছুটা অন্তরালে থাকতেন যখন পর্দানসীন ছিলেন। এখন বর্তমানে সেসব নেই, সবাই এক, সবাই এখানে বসেই আমরা যাত্রা হোক পুজো হোক এখানেই আমরা উপভোগ করি। যখন পর্দানসীন ছিলেন সেগুলো তখন ওপর থেকে তারা যাতে দেখতে পারতেন, এবং তাদের এবং সেখানে তার খুব স্বাচ্ছন্দ্যে বসে যাতে দেখতে পারতেন, তার জন্যই এইভাবে করা, যাতে ওখান থেকে বসে দেখতে পারতেন। বাহ, খুব সুন্দর। মানে এমন কিছু, মানে বাড়ির তৈরির মধ্যেও যে ইতিহাস থাকতে পারে, মানে স্ট্রাকচারের মধ্যেও, তা বোধহয় সত্যি সরকার বাড়ির এই মানে বাড়ির যে পরিবেশ এবং বাড়ির যে কাঠামো, সবটা দেখলে ভীষণভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। যে দুর্গা দালান বা যে দুর্গা বাটি আমরা আপনাদেরকে এখন দেখাচ্ছি, বা এই চারপাশে ঘেরা যে এলাকাটা, এখানে কোনো মানুষের বসবাস নেই। এই যা দেখতে পাচ্ছেন আশেপাশের সমস্ত এলাকাটা, বা এই চারপাশের দেওয়াল, বা এই জমিদার বাড়ি বলতে যেটা বোঝাচ্ছে, সেখানে কিন্তু একজনেরই বসবাস, সেটা মা দুর্গা। এই আমাদের প্রতিমা, যে মৃৎশিল্পী তার ঠাকুরদার আমল থেকে সে পরপর জেনারেশন তৈরি করে আসছে। এখন এই যে আপনারা দেখছেন এই রূপ, মায়ের যে মৃন্ময়ী রূপ, এটা আস্তে আস্তে চিন্ময়ী রূপে রূপান্তরিত করতে হয়। তা আমাদের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো যে এইটা করার পরে রং করতে আর বাকি, এই কালার করা হবে এবং চোখ এঁকে দেওয়া হবে, চক্ষুদান যাকে বলা হয়। এর পরের কাজটা কিন্তু বসন পর মা বসন পর। আমরা পরিবারের পক্ষ থেকে, পরিবারের সদস্যরা আমরা মাকে সাজাই। আচ্ছা, বাইরে থেকে, পাশের গ্রাম থেকে ডাকের সাজ আসে। সেই ডাকের সাজ আসার পরে সেই ডাকের সাজ আঠা দিয়ে দিয়ে সাজানো হয়, লাগানো হয়, চুল পরানো হয়, মুকুট পরানো হয়। সবটা প্রায় 250 বছর আগেকার যে অস্ত্র, রূপোর অস্ত্র, সোনার গহনা, এগুলো আমরাই পরাই। আর মনে মনে গান গাই, বসন পরো মা বসন পরো। সে একটা অভিনব অনুভূতি, মাকে যে নিজের হাতে সাজানো। রামকৃষ্ণদেব এই অনুভবটাই পেতেন, যে মাকে নিজের হাতে সাজানো। কিন্তু অন্যান্য জায়গায় যে রেডিমেড প্রতিমা তৈরি করে রাখা হয়, আমাদের প্রতিমাকে, আমাদের মাকে আমরা নিজেরাই সাজাই। এটা আমাদের মেন একটা, কি বলবো, অন্তরে অনুভূতি। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে। এই যে এত বড় আমাদের বাড়ি দেখছেন, এটা কিন্তু আমাদের দেবোত্তর ট্রাস্টের আন্ডারে, যার কারণে কখনো মানে অর্থের সমস্যার জন্য পুজোর কোনো
ব্যাহত হওয়া বা কিছু, সেটা কিন্তু আমাদের কখনোই হয়নি। কারণ ট্রাস্টের মধ্যে এই পুরো পুজো, এই পুরো বাড়ি, আমাদের পুরো বাড়ি সেটা কিন্তু পরিচালিত হয়, যার কারণে কখনো কোনো সমস্যা, কখনো কোনো আর্থিক সমস্যা হোক বা অন্য কোনো সমস্যা হোক, তার প্রভাব কিন্তু আমাদের পড়েনি। মানে এই যে মানে এই ট্রাস্টের কথাটা বললেন, মানে এই যে দুর্গা দালান বলুন বা এই যে চারপাশের এই যে বাউন্ডারি বা এই যে চার দেওয়াল, এই সমস্তটাই হচ্ছে ঠাকুরের, সবটাই ঠাকুরের। এখানে কিন্তু কারোর, আমরা যারা এখানকার পরিবারের সদস্য, তাদের কিন্তু এই সম্পত্তি কিছুই না, সব ঠাকুরের, সব দেবোত্তর ট্রাস্টের মধ্যে। বাহ। বছর আগেও যে নিয়ম রীতি পালন করা হতো, এখনো সযত্নে তা পালন করে চলেছেন পরিবারের সদস্যরা।